দেখে নেব খেলার সময় শিরোনাম। কালো কাপড়ে ঢাকা মাঠে বিপিএল এর প্রস্তুতি, ক্রিকেটারদের অনুশীলনের ছবি সংগ্রহে বিপাকে গণমাধ্যম কর্মীরা, বিসিবির আচরণে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয়, এটা আসলে কতটা যৌক্তিক? সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন, বললেন অভিজ্ঞ অলরাউন্ডারের শূন্যতায় রং হারাবে বিপিএল, বাস্তবতা মেনে নিয়েছে চট্টগ্রাম। হামজার পর বাংলাদেশ দলে খেলার প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের, ভিডিও ও বায়োডেটা দেখে সন্তুষ্ট বাফুফে, ডাকা হলো অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বিপিএল এর 11তম আসর সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। মিডল অর্ডার আর লিটন দাসের অফফর্ম নিয়ে কিছুটা চিন্তায় ফ্র্যাঞ্চাইজি কোচ খালেদ মাহমুদ সুজন, তবে বোলিং বিভাগ নিয়ে কোনো আপত্তি নেই কোচের। প্রথম দিনের অনুশীলনে বিদেশিরা না থাকলেও শিগগিরই তারাও যোগ দেবেন বলে প্রত্যাশা সুজনের। সাকিব না থাকায় বিপিএল কিছুটা হলেও রং হারাবে বলে মত সুজনের। নতুন বাংলাদেশে প্রথম বিপিএল, দলগুলোর আনুষ্ঠানিক অনুশীলন দিয়ে শুরু হলো মাঠের উন্মাদনা। বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেছে নতুন মালিকানায় আসা ঢাকা ক্যাপিটালস। মাঠে নামার আগেই সোশ্যাল মিডিয়ায় আলোচিত রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। মেগাস্টার সাকিব খান আছেন মালিকানায়। প্রথম দিন অনুশীলনে ছিলেন শুধুই স্থানীয় ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির বড় তারকা মুস্তাফিজ হাজির হন মাঠে। প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর নেটে স্কিল ট্রেনিং করেন ফিস, রানা, অপু, সাব্বিররা। লিটন দাস এখনও যোগ দেননি। প্রথম দিনে ছিলেন না তামিমও। মিডল অর্ডার নিয়ে কিছুটা চিন্তায় কোচ, আছে অফ ফর্মের বিষয়েও। উই হ্যাভ সো মেনি টপ অর্ডার ব্যাটসম্যান, মানে যখন দলটা করা হয়েছে তখন আমি ওয়াজ নট ইন দ্য টেবিল, সেটাকে আমি একদম পরে জয়েন করেছি দলের সাথে। এবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। তবে ঢাকার কোচ আশাবাদী পেস আর টপ অর্ডার নিয়ে। যেভাবে বাইরে আলোচিত ঢাকা ক্যাপিটালস মাঠের পারফরমেন্স দিয়ে প্রত্যাশা পূরণ করবে বলে মনে করেন কোচ। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো লিটন ইজ আ ক্লাস প্লেয়ার, তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল, ব্রেক নিক। আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তো ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ দিতে পারে। তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে। তো লিটন যদি ঠিক কথা দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইউথরা আছে, বেশ কিছু পাওয়ারফুল হিটার আছে আমাদের উপরে, তামিম, সোহান আছে, বা মাঝখানেও আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স। বিপিএলের সব আসরে ছিলেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের বড় তারকা নেই এবারের বিপিএলে, যার পেছনে আছে নানা কারণ। তবে ক্রিকেটার সাকিবকে মিস করবেন সুজন। দেশি কোচদের নিয়েও আশাবাদী ঢাকার কোচ। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট, বিশ্বের 1 নম্বর সেরা প্লেয়ার। সুতরাং সাকিব না থাকার তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য। বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএল এর 11তম আসর সামনে রেখে অনুশীলন শুরু করেছে চিটাগং কিংসও। সাকিবের না থাকা হতাশার হলেও বাস্তবতা মেনে নিয়েছেন দলটির হেড কোচ শন টেইট। দীর্ঘ টুর্নামেন্ট বলেই ক্রিকেটারদের সতেজ রাখাটাই বড় চ্যালেঞ্জ এই অজির। নিজ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় না হলেও আলাদা উচ্ছ্বাস ঝরল টাইগার পেস সেন্সেশন নাহিদ রানাকে নিয়ে। নতুন মালিক, নতুন কোচ, জার্সিতেও নতুনত্ব, নতুনভাবেই শুরুর চেষ্টা চিটাগং কিংসের। প্রথম দিনের অনুশীলন তাই কিছুটা টিমে তালে। লোকালদের নিয়ে শুরু, বিদেশিরা যোগ দেবেন শিগগিরই। তবে চট্টলার বদ্দাদের আফসোস, পরিবর্তিত পরিস্থিতিতে শেষ পর্যন্ত সাকিবকে না পাওয়া। বিষয়টি ফ্র্যাঞ্চাইজিটির হাতে নেই, বাস্তবতা তাই মেনে নিয়েছেন হেড কোচ। Anything that's out of my control, I can't worry about that too much, you know. So whatever the players we have in our squad, that's my concern, yeah. এবারের বিপিএলে শামীম, ইমন, নাইম, মারুফ কিংবা আলিস, বিদেশি লাইন আপও গড়পড়তা। তবে মাঠের পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেটারদের চাঙা রাখাই বড় চ্যালেঞ্জ কোচের কাছে। Yeah, there's 12 matches, 6 weeks. It's a long tournament, so to be honest, keeping the players fresh, mentally, physically, is so important on a long tournament. So management of the players of the group, to keep them fresh, keep their minds fresh, is probably number one priority.
টেইট ক্রিকেট ক্যারিয়ারে নিজেও ছিলেন পেসার, তার সময়ের ছিলেন সবচাইতে গতি তারকাদের একজন। তাই তো বিভিন্ন দেশের পেস ইউনিট নিয়ে ভালোই ধারণা আছে এই অজি তারকার। সাম্প্রতিক সময় বাংলাদেশের পেস বিপ্লবের খবর পৌঁছে গেছে টেইটের কাছেও, তাই তো আলাদা মুগ্ধতা ছড়ল নাহিদ রানাকে নিয়ে। Home was the Pakistan Test series. I didn't know a lot about him before that, to be honest. It's an exciting time for Bangladeshi cricket, especially with their fast bowlers. To have someone like him that can sort of touch 150 is obviously pretty rare, and I guess he needs to be looked after. You look after him well, and he'll be fantastic for Bangladesh cricket. 31 ডিসেম্বর খুলনার বিপক্ষে ম্যাচের আগে আরো 4 দিন অনুশীলনের সুযোগ পাবে চিটাগং কিংস। শনিবার থেকে যোগ দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএল এর প্রথম দিনের অনুশীলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিব্রতকর এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন গণমাধ্যম কর্মীরা। রুদ্ধদ্বার অনুশীলন না হলেও তা ব্যাহত হয়েছে বিসিবির খামখেয়ালিতে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় একাডেমি মাঠ। এই নিয়ে ক্ষোভ ঝরেছে গণমাধ্যম কর্মীদের কণ্ঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই দাবি করে থাকে গণমাধ্যম কর্মীরা নাকি বিসিবির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু বাস্তবতা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারই এখন কালো কাপড়ের মলাটে আবদ্ধ। 3 দিন বাকি দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার, তবে প্রচার প্রচারণা বলতে এখনো কেবলই কনসার্টে সীমাবদ্ধ। যদিও শুরু হয়েছে দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতি, তবে সেখানেও কিসের এত ভয় বিসিবির? বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের খবর সংগ্রহে যারা মাঠে এসেছেন তারা মুখোমুখি হয়েছেন বিব্রতকর এক পরিস্থিতির। কালো কাপড়ে ঢাকা একাডেমি মাঠের একাংশ যেন কিছু লুকাতে চাইছে বিসিবি। রাজনৈতিক পট পরিবর্তনে ইতিবাচক পরিবর্তনের স্লোগান এখন সর্বত্রই, তবে বোর্ড হাঁটছে ভিন্ন পথে, সবকিছুতেই লুকো ছাপা। তাই হয়তো কালো কাপড়েই সেই দাগ লুকানোর চেষ্টা। অনেকে অনেক দূর থেকে আসছে, তাদের তো কেউই বিয়ার নট অ্যাওয়ে যে এরকম একটা জিনিস ঘটবে, তাহলে তো হয়তো নাও পাঠাতে পারতো, বা কারণ অন্যান্য জায়গায় প্র্যাকটিস হচ্ছে। সো এই জায়গাটা তো সবসময় আমরা দেখলাম যে বিপিএল আসলে আজকের দিনে সাধারণত আজকের আগ পর্যন্ত যতগুলো বিপিএল হয়েছে আজকের দিনটা সবচেয়ে বাজিং থাকে। ফার্স্ট ডে অফ প্র্যাকটিস ইন বিপিএল, টিমস কামিং আপ, প্লেয়ার ঢুকতেছে, মজা করতেছে, এগুলো এবং মানুষের যারা আপনার দর্শক তাদের এটা প্রতি একটা আগ্রহ থাকে। এখন বিপিএল শুরু হওয়ার আগে যদি আগ্রহের দিকে এরকম পানি ঢেলে দেওয়া হয়, এটা আসলে কতটা যৌক্তিক এটা তো একমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বারে বলতে পারবেন। আমরা যারা ক্যামেরায় কাজ করি আমাদেরকে অনেক দূর থেকে শ্যুট করতে হয়, তো শ্যুট করতে গেলে আমরা এখন যেই প্রবলেমটা ফেস করতেছি, সামনের দিক থেকে আমরা কোনো ফুটেজ নিতে পারতেছি না। আর এইখান থেকে আমাকে 4টা নেট ক্রস করতে হচ্ছে, তারপরে একটা প্লেয়ারের আমি ছবি দেখি। এখন এই ছবিটা প্লেয়ারের, ওই ছবিটা আমি নিজেই বুঝতে পারতেছি না যে এটা কোন প্লেয়ার, তাহলে দর্শক বুঝবে কোথা থেকে? দলগুলো অনেক সময় নিজেদের কৌশল সম্পর্কে প্রতিপক্ষকে না জানাতে করে রুদ্ধদ্বার অনুশীলন, তবে ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করেছে এ ব্যাপারে কিছুই জানা নেই তাদের। না, আমি তো আসলে জানি না, টু বি ভেরি অনেস্ট। অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালের কারোর সঙ্গে কথা হয়নি, ব্যাপারে কেউ আমাকে জানায়ও নি। ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে। তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে মনে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই, তো ডেফিনেটলি কথা বলে। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। এ নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর। পরে জানা গেছে বিষয়টি আমলে নেওয়া হয়েছে। শুক্রবার থেকেই হয়তো অনুশীলন উন্মুক্ত থাকবে গণমাধ্যম কর্মীদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে নতুন মুখ 2 জন। সম্প্রতি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ খেলে এসেছে বাংলাদেশ দল, সেই স্কোয়াড থেকে খুব একটা পরিবর্তন করা হয়নি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের দল। 2 পরিবর্তন আনা হয়েছে স্কোয়াডে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মাহারুন নেসা ও আরভিন তানি, আর দলে ডাক পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম। দলে আরও আছেন ইরা, ছোয়া, পিঙ্কি, জান্নাতুল মাওয়া, মুসাম্মত ইভা, নিশি, সুবর্ণারা। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ভারতের বিপক্ষে হারের আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ এবার ইয়াং টাইগ্রেসদের সামনে, তাই বিশ্বকাপের মঞ্চে কোনো রকম ভুল করতে চায় না বাংলাদেশ দল। আগামী 18 জানুয়ারি পর্দা উঠবে এবারের আসরের। মালয়েশিয়ার বায়ামাসে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশগ্রহণ করবে 16টি দল। মেলবোর্নে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে রাতারাতি তারকা বনে গেছেন স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ান ইয়াংস্টারের এই ইনিংসের মাধ্যমে আলোচিত হয়েছেন
আরও একজন, তিনি একজন বাংলাদেশি। শেন ওয়াটসনের পাশাপাশি কনস্টাসের উত্থানে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। কে এই তাহমিদ, জেনে নেব এবারের প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বে এসে গেছেন নতুন 360 ডিগ্রি ব্যাটসম্যান। মেলবোর্নে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের বিপক্ষে তাক লাগিয়ে দিয়েছেন 19 বছর বয়সী এক টিনএজ ব্যাটার অস্ট্রেলিয়ান নিউ সেন্সেশন স্যাম কনস্টাস। আগ্রাসী অ্যাপ্রোচ আর শটের পসরায় এমসিজিতে তাক লাগিয়ে দিয়েছেন এই ডেবিউট্যান্ট। তবে মজার ব্যাপার হলো আইকনিক ভেন্যুতে কনস্টাসের ব্যাটিংয়ের সময় উচ্চারিত হয়েছে আরও একটা নাম, আর সেটা এক বাংলাদেশির। শুনতে বিস্ময়কর মনে হতে পারে, বর্ডার গাভাস্কার ট্রফিতে লড়ছে অস্ট্রেলিয়া ও ভারত, সেখানে বাংলাদেশি কারো কথা কোত্থেকে এলো? তবে পেছনের গল্পটা বলবে বিস্ময় বালকের সঙ্গে ভালোভাবে জড়িয়ে আছে লাল সবুজের পতাকাধারী তাহমিদ ইসলামের নামটা। কনস্টাসের ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যকার ঈশা গুহর মাধ্যমেই সবাই জানতে পারেন কনস্টাসের অন্যতম কোচ তাহমিদ। অজি গ্রেট শেন ওয়াটসনের পাশাপাশি তার উত্থানের পেছনে অবদান রয়েছে সাবেক বাংলাদেশি প্রথম শ্রেণীর ক্রিকেটারের। সিডনির ক্যানব্রুক স্কুলে এই ব্যাটারের মেন্টর ছিলেন তাহমিদ। 2017 সালে ঢাকা প্রিমিয়ার লিগ দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছিলেন তাহমিদ, যদিও সেবার ম্যাচ খেলা হয়নি তার। এরপর তিনি ক্রিকেট ভাগ্য যাচাই করেন ইউরোপ, ওশেনিয়ায়। সিডনি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ওয়েস্টার্ন সাবার্বস আর ইংল্যান্ডে খেলেছেন এসেক্স ও ইয়র্কশায়ারে। 2015 ওডিআই বিশ্বকাপের আগে টাইগারদের নেটে বোলিং করে তৎকালীন কোচ চান্ডিকা হাথুরু সিংহের প্রশংসাও কুড়িয়েছিলেন তাহমিদ। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানের খেলোয়াড়ি ক্যারিয়ার অতটা সমৃদ্ধ না হলেও কোচিংয়ে সুনাম কুড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নে শেন ওয়াটসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। টেস্ট অভিষেকে সাড়া ফেলে দেয়া স্যাম কনস্টাসকে টেকনিক্যালি সমৃদ্ধ করতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা এখন জেনে গেছে গোটা ক্রিকেট বিশ্ব, বাংলাদেশি ভক্তদের কাছে যা বিশেষ। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ, হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়া শুরু করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। সেই ধারাবাহিকতায় বাবাকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আসেন তিনি। দীর্ঘক্ষণ আলোচনা করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে। জায়ান আহমেদের খেলার ভিডিও ও বায়োডেটা দেখে সন্তুষ্ট বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আগামী বছরের মাঝামাঝি সময়ে অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালে তাকে ডাকা হয়েছে। এর আগেই জায়ানের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ করবে তার পরিবার। দেশের ফুটবলে বইছে নবজাগরণের হাওয়া। কিছুদিন আগে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলার অনুমতি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে দেখেই লাল সবুজের জার্সির আকর্ষণ বেড়েছে প্রবাসী তরুণ ফুটবলারদের কাছে। তাদেরই একজন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার জায়ান আহমেদ। লাল সবুজের জার্সি গায়ে খেলার লক্ষ্যে এই মার্কিন এখন বাংলাদেশে। তার স্বপ্ন এক ধাপ এগিয়ে নিতে বাবার সঙ্গে ফুটবল ফেডারেশন ভবনে আসেন জায়ান। দীর্ঘ সময় আলোচনা করেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে। সেখানে ছিলেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানও। জায়ান আহমেদের জন্ম যুক্তরাষ্ট্রে, বেড়ে উঠেছেন দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। জন্ম প্রবাসে হলেও নিজের শেকড় ভুলেননি এই ফুটবলার। সেই শেকড়ের টানেই ছুটে এসেছেন বাংলাদেশে, প্রতিনিধিত্ব করতে চান লাল সবুজের। আমার বাবা মা তো দুইজন বাংলাদেশ থেকে, সো আই জাস্ট ওয়ান্ট টু রিপ্রেজেন্ট মাই কান্ট্রি। আমি বাংলাদেশের জন্য খেলতে চাই বিকজ আই বিলিভ আই ক্যান হেল্প বাংলাদেশ win and just become a better team. ভার্জিনিয়ার জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য জায়ান। সেই দলের হয়ে খেলেছেন ইউরোপের স্পেন ও ডেনমার্কের মতো দেশের বেশ কয়েকটি টুর্নামেন্ট। তবে নিজেকে প্রমাণ করেই গায়ে তুলতে চান লাল সবুজের জার্সি। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও আগ্রহ আছে তার। যুক্তরাষ্ট্রে পড়ালেখার পাঠ চুকিয়ে খেলতে চান বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একটু ব্রিফ কথা হয়েছে, বেশি ডিটেল বলতে চাই না, বাট এমনি সাম নিউজ কামিং ইন দ্য ফিউচার। আমি এখনো কলেজ আছি, সো আমার আরও 1 বছর আছে, সো ওইটা আগে শেষ করে দেখি কি আছে ফিউচারে। ইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইজ দ্য কারেক্ট মুভ তাহলে এসে পড়বো, বাট মেইন যে আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই। জায়ানের খেলার ভিডিও ও বায়োডাটা দেখে বেশ ইতিবাচক বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। আগামী বছরের মাঝামাঝি সময় অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালের জন্য ডাকা হবে এই ফুটবলারকে। এর আগে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে চায় জায়ানের পরিবার। very energized and very encouraged ওর ভিডিও এবং প্রোফাইলটা দেখে, যে টিটু ভাই বিলিভ করেন যে হি উইল মেক এ ডিফারেন্স। বয়স ভিত্তিক দল 20 under 23 ইটস কামিং আপ
I think it's September or August, Bangladesh Football Federation will be considering him for potential tryouts. So হয়তো জুন জুলাই দিকে জায়ান আসবে 1-1.5 মাসের মতন ট্রাই আউট করে, and then he will stay in the camp, and then of course যদি টিম মেক করে ওইটাই হবে ওর ফার্স্ট স্টার্টিং পয়েন্ট। এর ভিতরে আমাদের কাগজপত্রগুলো গোছাতে হবে, সব কিছু রেডি করতে হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার আগে 90-এর দশকে বাংলাদেশের ঘরোয়া লিগ খেলেছেন জায়ানের বাবা। কোনো এক সময় স্বপ্ন দেখতেন লাল সবুজের প্রতিনিধিত্ব করার। বাবার সে অধরা স্বপ্নই পূরণ করতে চান জায়ান আহমেদ। আমি বাংলাদেশে খেলতে চাই বিকজ আই বিলিভ আই ক্যান হেল্প বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে বড় অবদান রেখে চলেছেন সাতক্ষীরা থেকে উঠে আসা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, সাফজয়ী, সাবিনা খাতুন, মাসুরা পারভিনরা। তবে প্রতিভাবান অ্যাথলিটদের আঁতুড়ঘর হলেও জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে জেলা স্টেডিয়াম। নেই ভালো পিচ, ভঙ্গুর দশা স্টেডিয়ামের গ্রিল দেয়ালগুলোর। তাতে ব্যাহত হচ্ছে জেলার উদীয়মান অ্যাথলিটদের অনুশীলন ও খেলায়। জেলার একমাত্র এই স্টেডিয়ামটি আধুনিকায়ন সহ ক্রীড়া কমপ্লেক্স করার দাবি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের। স্টেডিয়ামটি সংস্কার করে আধুনিক মানে উন্নীত করতে কাজ চলমান বলে দাবি জেলা প্রশাসকের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাবির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাফজয়ী, সাবিনা খাতুন, মাসুরা পারভিন কিংবা বাংলাদেশের টানা 15 বার দ্রুততম মানবী নাসরিন আক্তার। শুধু দেশেই নয়, বিশ্ব দরবারে যারা নিয়মিত উজ্জ্বল করছেন বাংলাদেশের নাম। ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স সহ নানা ডিসিপ্লিনে সাফল্যের ছাপ রেখে চলেছেন দক্ষিণের জেলা সাতক্ষীরা থেকে উঠে আসা এই অ্যাথলিটরা। সাতক্ষীরা থেকে উঠে আসে এই অ্যাথলিটদের আঁতুড়ঘর জেলা স্টেডিয়াম, যেখান থেকে সাবিনা মোস্তাফিজদের হাতে খড়ি সেই সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের এখন ভঙ্গুর দশা। সংস্কারের অভাবে জং পড়ে গেছে গ্রিলে, ভেঙে গেছে দেয়াল, খসে পড়েছে গ্যালারির প্লাস্টারও। নেই আবাসিক সুব্যবস্থা, ভালো পিচের অভাবে নিয়মিত খেলাও মাঠে গড়ায় না এখানে। স্টেডিয়ামের এমন রুগ্ন দশায় নিয়মিত লিগ কিংবা মাঠে গড়ায় না কোনো ধরনের টুর্নামেন্ট। খেলোয়াড় উঠে আসার পথে যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের দাবি দ্রুতই এই স্টেডিয়ামটিকে আধুনিকায়নের মাধ্যমে ক্রীড়া কমপ্লেক্স করে জিমনেশিয়াম, সুইমিং পুল, ইনডোর ফ্যাসিলিটিস বাড়ানোর। সংস্কারের পাশাপাশি নিয়মিত টুর্নামেন্টের আয়োজনের কোনো বিকল্প নেই। ট্রেনিং কোর্সের জন্য দরকার আবাসিক ব্যবস্থা। আমাদের মাঠে একটা ভালো প্র্যাকটিস করার মতো উইকেট নেই, আমাদের মাঠের পরিস্থিতিটাও অতটা ভালো, খেলা উপযোগী নয়, পানি নাই, ভালো টয়লেট নাই, আমরা প্রতিদিন সমস্যায় ভুগি। পিছে ভালোভাবে ব্যাটিং করতে পারি না, ভালোভাবে বোলিং করতে পারি না। যে কাঠামো দরকার তা আমাদের এখানে সাতক্ষীরায় নাই। আমাদের এখানে জিমনেশিয়াম নাই, ক্রীড়া কমপ্লেক্স নাই, যেটা আমাদের খুবই জরুরি, সুইমিং পুল নাই। যদি এটা থাকে আরও বেশি খেলোয়াড় আমার সাতক্ষীরা থেকে উপহার দিতে পারবো। সাতক্ষীরা জেলায় একটি ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা, যেখানে জিমনেশিয়াম, সুইমিং পুল সহ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তাহলে সাতক্ষীরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে। এদিকে স্টেডিয়ামটিকে ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করতে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। আধুনিকায়নের মাধ্যমে জেলা থেকে আরও প্রতিভাবান অ্যাথলিট তুলে আনার প্রত্যাশা সংশ্লিষ্টদের। কমপ্লেক্স করার জন্য যে জমি আমরা অধিগ্রহণ করা বা জমি দেখার বিষয়টা আমি অলরেডি কথা বলেছি। সাতক্ষীরাতে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য আসলে যথেষ্ট সুযোগ আছে এবং সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন বা আমার অনেক দায়িত্ব এখানে আমি মনে করছি আমার আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। 1950-এ 5 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। 2015-16 অর্থ বছরে 2,54,00,000 টাকায় গ্যালারি সম্প্রসারণ করা হয়। সময় সংবাদ, সাতক্ষীরা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের বিষয়ে ক্রীড়া উপদেষ্টার ঘোষণায় খুশির জোয়ার বইছে উত্তরের জেলা দিনাজপুরে। কোচ, সংগঠক ও ক্রিকেটারদের চাওয়া দিনাজপুরেই নির্মাণ করা হোক স্টেডিয়াম। উপদেষ্টার আশ্বাস বাস্তবায়ন হলে জেলার ক্রিকেটের চিত্র বদলে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। জেলা থেকে আন্তর্জাতিক মানে ক্রিকেটার উঠে আসবে বলেও বিশ্বাস স্থানীয়দের। মনজিদ আলম শিমুলের ছবি ও গোলাম নবী দুলালের তথ্য নিয়ে রিপোর্ট। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারব।
গেল মঙ্গলবার দিনাজপুরের খানসামায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা উত্তরবঙ্গে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। দেশের উত্তর প্রান্তে আগামী বিপিএল-এর ম্যাচ আয়োজনের আশ্বাসও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোন জেলায় নতুন স্টেডিয়াম হবে সেটা এখনও চূড়ান্ত না হলেও দিনাজপুরের ক্রিকেট সংশ্লিষ্টরা আশায় বুক বেঁধেছেন। বগুড়া রাজশাহীতে আছে পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম, রংপুরেও হয়েছে জাতীয় লিগের ম্যাচ। এদিক থেকে পিছিয়ে দিনাজপুর। ক্রিকেট খেলার জন্য মাঠ থাকলেও নেই কোনো স্টেডিয়াম। স্থানীয় ক্রিকেটার ও কোচের দাবি দিনাজপুরে নির্মাণ করা হোক আন্তর্জাতিক স্টেডিয়াম। যখনই খেলাধুলা একটা পরিবেশ হবে, যখনই একটা বড় আন্তর্জাতিক স্টেডিয়াম হবে, অনেকে রুজি রোজগার হবে, অনেকে ভালো কাজে হবে এবং বাইরের টিমগুলো আসবে এবং বিদেশি পর্যটকরা আসবে। বিপিএলের মতো টুর্নামেন্ট আমরা আশা করি এদিকে হবে। ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে আমাদের এই অঞ্চলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দিবে, তো আমরা আশাবাদী যে আমাদের দিনাজপুরে এরকম একটি আন্তর্জাতিক স্টেডিয়াম দিক। আমরা সবসময় টিভিতে বিভিন্ন খেলোয়াড়ের খেলা দেখে থাকি, কিন্তু কখনোই আমরা তাদেরকে সামনাসামনি কখনো খেলা দেখি নাই। খেলা দেখতে হলে আমাদেরকে অবশ্যই ঢাকা যেতে হয় বা দেশের অন্য প্রান্তে যেতে হয়। এজন্য আমরা চাই যাতে আমাদের দিনাজপুরে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক এবং আমরা তাদেরকে সরাসরি নিজেদের জেলা থেকে দেখতে পারি। দিনাজপুর থেকে উঠে এসে ক্রিকেট, ফুটবল, হকির জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন অনেকেই। মাত্রই উইন্ডিজকে টি-20-তে হোয়াইট ওয়াশ করে এসেছে বাংলাদেশ। যে দলের নেতৃত্বে ছিলেন লিটন দাস, যিনি উঠে এসেছেন দিনাজপুর থেকেই। জেলার ক্লেমন একাডেমির ক্রিকেটার পেসার শরীফুল ইসলাম, একসময় দেশ সেরা উইকেট কিপার হিসেবে বিবেচিত ধীমান ঘোষও দিনাজপুরের সন্তান। জেলায় একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ হলে এই অঞ্চল থেকে আরও ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই বড় মাঠ সহ আরও অনেক কয়েকটি জায়গা আমাদের আছে যা আপনারা জানেন, এবং এই জায়গাগুলিতে অনায়াসে আমাদের একটি আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করা সম্ভব বলে আমি মনে করি। আমরা দিনাজপুরবাসীর পক্ষ থেকে এটা জোর দাবি এবং আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদের পক্ষ থেকে জোর দাবি, এটি যদি দিনাজপুরে করা হয়, দিনাজপুরে সেই ইনভারমেন্ট রয়েছে, সেরকম জায়গা রয়েছে। দিনাজপুরে ক্রিকেট অনেক আগায় ছিল, বাট এই মাঠের অভাবে ক্রিকেটটা আস্তে আস্তে দিন দিন মানে পিছায় যাচ্ছে আর কি। তা আমাদের দাবি একটা ইন্টারন্যাশনাল আমরা একটা মাঠ চাই। দিনাজপুরে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে গৌর এ শহীদ বড় ময়দানে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সে মাঠটিরও এখন বেহাল দশা। সময় সংবাদ, দিনাজপুর। ইউথ ফেস্টিভ্যাল উদযাপনে বাংলাদেশ অনূর্ধ্ব-15 ফুটবল লীগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এতে অংশ নিতে ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার দিনভর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চলে এই বাছাই কার্যক্রম। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন উবায়দুল হক। সকাল 10টা, শীতের আড়মোড়া ভেঙে রোদের ঝিলিক। এর মধ্যেই ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে হাজির এক ঝাঁক কিশোর ফুটবলার। সবার চোখে মুখে প্রত্যয়, স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার। আগামী 30 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি দেশে উদযাপিত হবে ইউথ ফেস্টিভ্যাল। এ লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-15 ফুটবল লীগ আয়োজন করবে ফুটবল ফেডারেশন। এতে অংশ নিতে ময়মনসিংহ জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। দিনভর রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে চলে এ বাছাই কার্যক্রম, যেখানে অংশ নেয় বিভিন্ন উপজেলা থেকে আসা কিশোর ফুটবলাররা। আমি ময়মনসিংহ জেলার জন্য খেলতে চাই, আবার আমার মেইন লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয় টিমের জন্য হয়ে খেলা। আমি আমার দেশকে উন্নত জায়গায় নিতে চাই, আমি দেশের বাইরেও খেলতে চাই। ট্রায়াল থেকে আমরা যদি আরেকটু উপরের লেভেলে যেতে পারি, আস্তে আস্তে ন্যাশনালের দিকে আগায় যাওয়া এবং দলকে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করা, এটাই আর কি। একটা গোলকিপারের সবচেয়ে স্বপ্ন থাকে সে জাতীয় দলে খেলবে, দেশকে আরও দূরে এগিয়ে নিয়ে যাবো, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা জাতীয় দল খেলার প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলি, আমার ফুটবলে অনেক ইচ্ছা যে আমি ফুটবলে একটা কিছু করব, বড় জায়গায় যাইতে চাই এবং জাতীয় দলে খেলে আমি খেলতে চাই জাতীয় দলে। ন্যাশনাল টিমের খেলা হয়, এখানে আমার যাওয়ার খুব আগ্রহ, ইচ্ছা। আমার ফ্যামিলির অনেক ইচ্ছা এই জায়গায় খেলার, এই জন্য আমি এই জায়গায় আসছি। ইনশাল্লাহ আমার স্বপ্ন একটা, আমি আমার বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো, আমি ভালো কিছু করব, আমার দেশের জন্য আমি ভালো কিছু আনবো। বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া খোদে ফুটবলারদের মধ্য থেকে প্রাথমিকভাবে 50 জনকে বাছাই করা হয়। আগামী 29 ডিসেম্বর সেখান থেকে 25 জনকে নিয়ে জেলা স্কোয়াড গঠন করবেন বাফুফের কোচ। এমন উদ্যোগে দেশের ফুটবলে নবজাগরণ তৈরি হবে বলে মনে করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। এখান থেকে আমরা আশা করছি একেবারে নবজাগরণ তৈরি হবে ফুটবলের। আপনারা এটাও জানেন ময়মনসিংহ জেলায় প্রতি বছর সবকটা লিগেই হয়,
তো এখান থেকে যদি আরও কিছু ফুটবলার ইয়াং ফুটবলার আমরা পেয়ে যাই তো আশা করি আমাদের জেলাও রিচ হবে, সেই সাথে জাতীয় দল উপকৃত হবে। ঢাকার ফুটবলেও আমরা ময়মনসিংহ থেকে অনেকগুলা খেলোয়াড় তৈরি করতে পারবো, দিতে পারবো। এদিন জেলা অনূর্ধ্ব 15 ফুটবল দলের বাছাই প্রক্রিয়ায় অংশ নেয় 203 জন খুদে ফুটবলার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শুক্রবার শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। এই আসর দিয়ে প্রায় 6 মাস পর কোর্টে ফিরছে খেলা। রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের বিস্তারিত জানায় টেনিস ফেডারেশন। দেশের 30টি ক্লাব থেকে মোট 210 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবারের আসরে। সিনিয়র ও জুনিয়র বিভাগে 2টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে মোট 8টি ইভেন্টে হবে খেলা। বিজয়ীদের জন্য রাখা হয়েছে প্রাইজ মানি। পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত ও নারী দ্বৈত ইভেন্টে দেওয়া হবে মোট 3,35,000 টাকা। এই প্রতিযোগিতা চলবে 3 জানুয়ারি পর্যন্ত। সার্চ কমিটির দেয়া অ্যাডহক কমিটির এটি প্রথম আয়োজন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। এ সময় টেনিসের আগামী দিনের পরিকল্পনার বিষয়েও তুলে ধরেন তিনি। সাংবাদিক ভাইরা, প্রিন্ট এবং এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কালো কাপড়ে ঢাকা মাঠে বিপিএল এর প্রস্তুতি। ক্রিকেটারদের অনুশীলনের ছবি সংগ্রহে বিপাকে গণমাধ্যম কর্মীরা। বিসিবির আচরণে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজিগুলো। সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন। বললেন, অভিজ্ঞ অলরাউন্ডারের শূন্যতায় রং হারাবে বিপিএল। বাস্তবতা মেনে নিয়েছে চট্টগ্রাম কিংস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।